আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আবারও যুদ্ধে ফিরে আসছে রাশিয়ায় জেলেনস্কির হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব লেবাননে ফিলিস্তিনি শিবিরে ভয়াবহ সংঘর্ষ, ফাতাহ কমান্ডার সহ নিহত 6। এদিকে যেভাবে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র পরিকল্পনা তৈরি। এবং জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েল তাদের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে বলছে হাজ আলী আকবরী। সর্বশেষ জানিয়ে দেব বিকট শব্দে কাঁপলো এলাকা, দাউ দাউ করে জ্বলছে সামিয়ানা। দেখুন পাক বিস্ফোরণের ভিডিও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আবারও যুদ্ধ ফিরে আসছে রাশিয়ায় জেলেনস্কির হুঁশিয়ারি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন রাশিয়ায় আবারও যুদ্ধ ফিরে আসছে। রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার পর তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। রবিবার মস্কোতে ওই ড্রোন হামলায় এতে 2টি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জেলেনস্কি হুঁশিয়ার উচ্চারণ করে বলছেন, দুই দেশের মধ্যে যুদ্ধের সময় রাশিয়ার ভূখণ্ডে হামলা হওয়াটা অনিবার্য, স্বাভাবিক এবং একেবারে ন্যায্য প্রক্রিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রবিবার 3টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে মস্কো শহরের উপকণ্ঠে একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়। অন্য 2টি ড্রোনকে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে দমন করা হয়, কেননা সেগুলো একটি অফিস কমপ্লেক্সে ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ কেউ আহত হন। ড্রোন হামলার ঘটনার পর মস্কোর একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে ড্রোন হামলার ঘটনার পর রাজধানী মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্থান এবং আগমনী কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় ফ্লাইটগুলোকে অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। অবশ্য 1 ঘন্টারও কম সময়ের মধ্যে বিমানবন্দরটি কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এছাড়া রবিবার ভোররাতে এই ড্রোন হামলার জন্য কিয়েভকে দায়ী করছেন মস্কো। লেবাননে ফিলিস্তিনি শিবিরে ভয়াবহ সংঘর্ষ, ফাতাহ কমান্ডার সহ নিহত 6। লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের একজন কমান্ডারও রয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী দলগুলোর মধ্যে সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী অন্য ইসলামপন্থী দলগুলোর মধ্যে আইন আল হিলওয়াল হে ক্যাম্পে সংঘর্ষ শুরু হয়। জাতিসংঘ বলছে 1948 সালে জাতিসংঘ স্থাপিত অস্থিতিশীল আইন আল হিলওয়াল এ শিবিরটি লেবাননের বৃহত্তম এবং লেবাননের 63 বছর বয়সী নিবন্ধিত শরণার্থী রয়েছে। তবে ধারণা করা হয় এখানে প্রকৃত শরণার্থী আরো বেশি। বিবিসি জানিয়েছে দক্ষিণাঞ্চল শহর সিডনের কাছে অবস্থিত এই শরণার্থী শিবিরটি লেবাননের নিরাপত্তা বাহিনীর এখতিয়ারের বাইরে রয়েছে। এখানকার নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব রয়েছে শিবিরের মধ্যপন্থী দলগুলোর উপরেই, কিন্তু সেখানে দলগত বিরোধ রয়েছে, সেখানকার নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব রয়েছে শিবিরের মধ্যকার প্রতিদ্বন্দ্বী দলগুলোর উপরে, কিন্তু সেখানে দলগত বিরোধ খুবই সাধারণ বিষয়। গত শনিবার ইসলামপন্থী আল শাবাব আল মুসলিম গোষ্ঠীর একজন সদস্য নিহত হলে সহিংসতা শুরু হয় বলে ক্যাম্পের অভ্যন্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে গ্রুপের নেতা সহ আরো 6 জন আহত হয়েছে। পরে এই উত্তেজনা ও সহিংসতা রবিবার সারাদিনই চলতে থাকে এবং ফাতাহ কমান্ডার আশরাফ আল আরমাউচি ও তার 4 সহযোগী যেভাবে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র পরিকল্পনা তৈরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন গত শরতের প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে ইরানে হামলার পরিকল্পনা তৈরির নির্দেশ দেন। এতে প্রতিরক্ষা ও পররাষ্ট্র দফতরের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। সেপ্টেম্বর মাসে বাগদাদে অবস্থিত কূটনীতিকদের বাসস্থানে মর্টার হামলার পর এই পরিকল্পনা তৈরির আদেশ করা হয়। রোববার প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালে কথা জানিয়েছে, বাগদাদের ওই এলাকায় মার্কিন দূতাবাস রয়েছে। ওই হামলায়
হামলায় কেউ হতাহত হয়নি। গোলাটি খোলা স্থানে আঘাত হানে। হামলার জন্য তেহরানি দায়ী বলে মনে করে যুক্তরাষ্ট্র। এই হামলার ঘটনায় হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল পাল্টা জবাব হিসেবে ইরানের স্বল্প পরিসরে হামলা করতে চাইছে। রয়টার্স জানায়, জাতীয় নিরাপত্তা দলের অনুরোধের হামলার ছক কষেছে পেন্টাগন। এনএসসি ইরাক ও সিরিয়ায় হামলা চালানোর জন্য আবেদন জানিয়েছে। খবরে বলা হয়, প্রতিরক্ষা দফতর সম্ভাব্য এই হামলার প্রস্তাব রাখলেও হোয়াইট হাউস নিজ বিষয়টি তারা অবহিত করছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। এমনকি এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবহিত কিনা তাও বলা হয়নি। এনএসসির এক বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেল ইরাকে ওই হামলাকে যুদ্ধাবস্থা হিসেবে অভিহিত করেন। তিনি এর জবাবে পাল্টা হামলার আহ্বান জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গ্যারেট মার্কুইস জানিয়েছেন, তারা নীতি সমন্বয় করেছেন এবং প্রেসিডেন্টকে বিভিন্ন হুমকির সম্ভাবনা ও তার প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, আমাদের বাগদাদ দূতাবাস ও বজরা কনসুলেটে হামলার চেষ্টার পর আমাদের লোকজনের অবস্থান খতিয়ে দেখছে এবং তাদের নিরাপত্তা ও আমাদের স্বার্থ রক্ষা আমরা সর্বাত্মক ব্যবস্থার কথা বিবেচনা করছি। ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই বোল্টন ইরাকে সামরিক অভিযানের কথা বলে আসছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই ইরানের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে কাজ করেছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের ভেতরে 3টি মর্টার গিয়ে পড়লেও তাতে কেউ হতাহত হয়নি। ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস বাগদাদে ওই গ্রিন জোনের ভেতরে অবস্থিত। এখানে ইরাকের পার্লামেন্ট ভবন, সরকারি বিভিন্ন দফতর ও অনেক বিদেশি দূতাবাস আছে। গত কয়েক বছরের মধ্যে ওই প্রথম গ্রিন জোনের ভেতরে মর্টার হামলা চালানো হয়। এ ঘটনার দুদিন পর বসরায় মার্কিন কনসুলেটের কাছে রকেট হামলা হয়। তবে ওই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইহুদিবাদী ইসরায়েল তাদের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে, জুমার খুতবায় বললেন হাজ আলী আকবরী। তেহরানে জুমার খতিব বলেছেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠী তাদের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে। হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরী বলেছেন, প্রতিরোধ ফ্রন্টের ক্ষমতা আরও শক্তিশালী করতে হবে। ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে এই পথ চলা অব্যাহত রাখতে হবে। ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঈদুল ফিতরের বক্তৃতায় দেওয়া সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা অনুসরণ করা উচিত। রাহবার বলেছিলেন, ফিলিস্তিনিদের শক্তি ও ক্ষমতা বৃদ্ধিতে সবার এগিয়ে আসা উচিত। ইরানের সহযোগিতায় ফিলিস্তিনিরা পাথর দিয়ে যুদ্ধ করার পর্যায় থেকে এখন ক্ষেপণাস্ত্র ইন্তিফাদায় উন্নীত হয়েছে। ফিলিস্তিনি সংগ্রামীদের এই অগ্রগতিতে ইহুদিবাদী ইসরায়েলের আকাশ কালো হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বিশিষ্ট এই আলেম বলেন, বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার উচিত ফিলিস্তিনিদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা। গত মঙ্গলবার ভোররাত থেকে ইহুদিবাদী ইসরায়েল সেনারা গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো বুধবার থেকে তেল আবিব সহ অধিকৃত অঞ্চলের ইহুদি অধ্যুষিত শহরগুলোতে পাল্টা রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বিকট শব্দে কাঁপল এলাকা, দাউ দাউ করে জ্বলছে সামিয়ানা। দেখুন পাক বিস্ফোরণের ভিডিও। রাজনৈতিক সভায় আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানে মৃত্যু মিছিল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 44। গুরুতর আহত অন্তত 200 জন। নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এই আবহে এবার সামনে এলো বিস্ফোরণের হাড়হিম করা ভিডিও। রবিবার উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি রাজনৈতিক সমাবেশের আয়োজন করে জমিয়তে উলেমায়ে ইসলাম ফজল JUIF। সভার জন্য বিরাট সামিয়ানা তৈরি করা হয়। সেখানে দলের কর্মী সমর্থকরা জড়ো হন। ভিডিওতে সামিয়ানার মধ্যেই বিস্ফোরণ হতে দেখা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণে সামিয়ানার একটি অংশ হুমড়ি খেয়ে ভেঙে পড়ে। আরিফ হোসেন নামের এক ব্যক্তির কথায়, আমি সামিয়ানার পিছনের দিকটায় ছিলাম। মঞ্চে তখন ভাষণ চলছিল, সামনের দিকে ভিড় ছিল। আমরা সবার